বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সহ সমন্বয়ক রিফাত রশিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী বর্বরোচিত হামলা চালিয়েছে এবং জাতি গড়ার কারিগর শিক্ষকদের উপর হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করা হয়। এমন ভয়ানক অন্ধকার পরিস্থিতিতে সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা মামলা, গুম খুন ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কর্মসূচির ঘোষণা করেছে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশার মানুষের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি পালনে সর্বাত্মক অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়। এদিকে শিক্ষার্থীদের উপর হামলা ও সহিংসতার সুষ্ঠু তদন্ত চায় জাতিসংঘ। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের উপর চালানো গুলির তদন্ত চায় জাতিসংঘ। সংস্থাটি বলেছে, যে কোনো দেশ তদন্ত করার জন্য অনুরোধ করলে সবচেয়ে উত্তম পন্থায় তা করার চেষ্টা করবে জাতিসংঘ। যদি জাতিসংঘ নিজস্বভাবে তদন্ত করতে চায় তাহলে সংস্থাটির লেজিসলেটিভ বোর্ডের অনুমোদন প্রয়োজন হবে। বুধবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব কথা বলেন। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত বিবৃতি দেন। তাতে বলেন, রাজনৈতিক পরিস্থিতি ও সহিংসতা সত্ত্বেও বাংলাদেশে মানবিক সংকট চলমান। আমি আপনাদের বলতে পারি, রাজনৈতিক পরিস্থিতি এবং সহিংসতা সত্ত্বেও আমরা দেখতে পেয়েছি এবং এটা সবার জন্য গুরুত্বপূর্ণ যে বাংলাদেশে মানবিক সংকট চলমান। ঘূর্ণিঝড় রোমাল সহ বেশ কিছু জরুরি অবস্থার শিকার মানুষদের অব্যাহতভাবে সহায়তা দিয়ে যাচ্ছি আমরা এবং আমাদের অংশীদাররা। এবছর ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত হয়েছে 1,30,00,000 মানুষ। ইন্টারনেট বন্ধ, ব্যাংক বন্ধ এবং কারফিউর মতো অপারেশন চ্যালেঞ্জ সত্ত্বেও আমাদের অংশীদাররা তাদের কাজ অব্যাহত রেখেছে। গত মাসে 12 লাখ মানুষকে হিউম্যানিটেরিয়ান রেসপন্স প্ল্যানের অধীনে $8 কোটি তহবিল চালু করেছি আমরা এবং আমাদের অংশীদাররা। ডুজারিকের এ বক্তব্যের পর সাংবাদিক জানতে চান, বাংলাদেশে বিভিন্ন অংশে প্রতিবাদী শিক্ষার্থীদের উপর দমন-পীড়ন চলছে। সেখানে ক্ষমতাসীন কর্তৃপক্ষ কি রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের তদন্তে জাতিসংঘের সহায়তা চেয়েছে এবং তাদের এই তদন্তে জাতিসংঘ কি কোনো সহায়তা দেবে? কারণ তাদের এই তদন্তে নিরপেক্ষতার ঘাটতি থাকে। এ প্রশ্নের জবাবে ডুজারিক বলেন, আপনার প্রশ্নের ভিতরে বেশ কয়েকটি বিষয় আছে। যে কোনো সরকার যদি বিভিন্ন ইস্যুতে আমাদের সহায়তা চায় তাহলে সবসময় তাদেরকে সহায়তা করতে প্রস্তুত আমরা এবং সেই তদন্ত আমরা সর্বোত্তম উপায় করি। স্বাধীন তদন্তের জন্য এসব বিষয়ে এই সংস্থার লেজিসলেটিভ বডির অনুমোদন প্রয়োজন। এরপরই সাংবাদিক তার কাছে জানতে চান, আপনি গাজায় নিহত সাংবাদিকদের বিষয়ে কথা বলেছেন। সম্প্রতি বাংলাদেশে 3 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, অনেককে গ্রেপ্তার করা হয়েছে। কেউ জানে না তাদেরকে কোথায় রাখা হয়েছে। সাইদ খান নামের আমার একজন সহকর্মী আছেন তার মধ্যে। কেউ জানেন না তিনি কোথায় আছেন। ডুজারিক বলেন, বাংলাদেশের সরকারের গুলির যে দৃশ্য আমরা দেখেছি তাতে নিন্দা জানাই। সরকার যেটা হোক, বাংলাদেশ বা অন্য যে কোনো স্থানে তাদের উচিত জনগণকে শান্তিপূর্ণ প্রতিবাদ, বিক্ষোভ করার অধিকারকে সুরক্ষিত রাখা। সাংবাদিকরা যাতে অবাধে তাদের কাজ করতে পারেন সেজন্য তাদের অধিকার সুরক্ষিত রাখা উচিত। আবু সাইদ হত্যা মামলায় কিশোর গ্রেপ্তার, 12 দিন ধরে কারাগারে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। জন্ম সনদ অনুযায়ী তার বয়স 16 বছর 10 মাস। গ্রেপ্তারের পর 12 দিন ধরে রংপুর কারাগারে বন্দী রয়েছে সে। পুলিশ মামলায় তার বয়স উল্লেখ করেছে 19 বছর। এই কিশোর রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ সেলিম আহমেদ প্রথম আলোকে বলেন, ছেলেটি তার প্রতিষ্ঠানের ছাত্র। সে রংপুর কারাগারে বন্দী আছেন বলে গতকাল বুধবার জানতে পেরেছেন। এই শিক্ষার্থীর বাবা রংপুর পার্কের মোড়ে স্টুডিও ব্যবসা করেন। তিনি গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, আবু সাইদ নিহত হন 16 জুলাই আর তার ছেলে বাড়ি থেকে বের হয় 18 জুলাই দুপুরে। এরপর সে মডার্ন মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের মধ্যে পড়ে। তিনি শুনেছেন তার ছেলের পায়ে গুলি করেছে পুলিশ। এ কারণে সে পালাতে পারেনি। ওই দিন রাতে তাকে ফোন করে বলা হয়েছিল তার ছেলে পুলিশি হেফাজতে আছে, পরদিন ছেড়ে দেওয়া হবে, কিন্তু ছেলেটিকে ছেড়ে না দিয়ে জেলে বন্দি করে রাখা হয়েছে। আবু সাইদের বুক ও পেট গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল, জানান রংপুর মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধান সহকারী অধ্যাপক রাজিবুল ইসলাম। রংপুরে আদালত সূত্রে জানা গেছে, ওই কিশোরকে 19 জুলাই আবু সাইদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর মেট্রোপলিটনের তাজহাট আমলি আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠান। আবু সাইদ নিহত হওয়ার ঘটনার একাধিক ভিডিও ফুটেজে দেখা যায়, ওই দিন কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে পুলিশ আবু সাইদকে খুব কাছ থেকে গুলি করে আর আবু সাইদ
এক হাতে লাঠি নিয়ে দুই হাত প্রসারিত করে বুক পেতে দেন। কিছুক্ষণের মধ্যেই তিনি লুটিয়ে পড়েন। সাইদের মরদেহের ময়নাতদন্ত করেন রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সহকারী অধ্যাপক রাজিবুল ইসলাম। তিনি গত শনিবার প্রথম আলোকে বলেন, আবু সাইদের বুক ও পেট সররা গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল। আবু সাইদ যে পুলিশের গুলিতে নিহত হয়েছেন তা ভিডিও ফুটেজে স্পষ্ট বোঝা যায়। তাহলে অল্প বয়সী এই শিক্ষার্থীকে কিভাবে এই হত্যা মামলার আসামি করা হলো, তার বয়স কিভাবে 19 উল্লেখ করা হলো? পুলিশ কর্মকর্তাদের কাছে জিজ্ঞেস করে এ প্রশ্নের কোনো জবাব পাওয়া যায়নি। তবে মামলা তদন্ত কর্মকর্তা রংপুরের তাজহাট থানার উপপরিদর্শক জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারের সময় বয়স যাচাই করার সুযোগ হয়নি। পরে জেনেছেন ছেলেটির বয়স 16 বছরের মতো হবে। ছেলেটির বাবা বলেন, তার ছেলে কোনো অপরাধের সঙ্গে জড়িত নয়, কিন্তু পুলিশ তাকে আবু সাইদ হত্যা মামলায় আসামি করে গ্রেপ্তার দেখিয়েছে। তিনি শুনেছেন তার ছেলে অসুস্থ। কারাগারে নেয়ার পর 3 দিন পরিবার সহ সেখানে গেছেন, কিন্তু তাদের দেখতে দেওয়া হয়নি। যোগাযোগ করা হলে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, তিনি গতকাল বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন, তাই আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।